জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। শহীদেরা রক্ত না দিলে পবিত্র স্থানগুলোর কোনো চিহ্নই থাকতো না, ইরানের সর্বোচ্চ নেতার বার্তা। পরেই জানাবো, দূর থেকেই শত্রুর সাবমেরিন নিশ্চিহ্ন করতে পারবে সৌদি। এদিকে সেনা প্রত্যাহারে ইসরায়েলকে চাপ দিন যুক্তরাষ্ট্রকে সিরিয়ার নতুন নেতা। জানাবো, বিদায় বেলায় ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা জো বাইডেনের। এবং সর্বশেষ জানিয়ে দিব, 1 বছরে রাশিয়ার 4 লাখ সেনা নিহতের দাবি ইউক্রেনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শহীদেরা রক্ত না দিলে পবিত্র স্থানগুলোর কোনো চিহ্নই থাকতো না, ইরানের সর্বোচ্চ নেতার বার্তা। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক ইরানি জেনারেল কাশেম সোলাইমানি এবং ইরাকি কমান্ডার আবু মাহদি আল মুহাদ্দিসের শাহাদাতের 5ম বার্ষিকী উপলক্ষে এখন বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এই উপলক্ষে গত বুধবার এই দুই শহীদের পরিবারের পাশাপাশি কেরমানে গত বছরের সন্ত্রাসী হামলায় শহীদদের পরিবার ইরানের সর্বোচ্চ নেতা সৈয়দ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি কাসেম সোলাইমানির ব্যক্তিত্ব ও আচরণগত বৈশিষ্ট্য তুলে ধরে বলেন, সোলাইমানির এই বৈশিষ্ট্যগুলো থেকে শিক্ষা গ্রহণ করে তার আদর্শ তথা মূল লক্ষ্যের দিকে অর্থাৎ ইসলাম ও কুরআনকে বাস্তবায়নের পথে এগোতে হবে। আয়াতুল্লাহ খামেনি শহীদদের উচ্চ মর্যাদা এবং পবিত্র স্থান রক্ষায় তাদের ভূমিকার প্রশংসা করে বলেন, শহীদেরা রক্ত না দিলে আজ আমাদের সামনে মাজার বা পবিত্র স্থানগুলোর কোনো চিহ্নই থাকতো না। জেনারেল সোলাইমানিকে একজন মহান যোদ্ধা এবং নিজের প্রিয় ও ঘনিষ্ঠ বন্ধু হিসাবে উল্লেখ করেন এবং উদ্যোগ গ্রহণ ও যুদ্ধক্ষেত্রে সাহসিকতার সঙ্গে দ্রুত ও যথাসময়ে উপস্থিতিকে এই জেনারেলের বৈশিষ্ট্য হিসাবে বর্ণনা করেন। পুরো আরব উপদ্বীপে সামরিক শক্তিতে শীর্ষে রয়েছে ইরান। দেশটির ধারের কাছে আছে কেবল ইসরায়েল। তবে এই অঞ্চলের আরেকটি দেশ আছে যাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ইরানকে টক্কর দেওয়া। দেশটির নাম সৌদি আরব। আর এমন দুঃসাহসী স্বপ্ন বাস্তবে রূপ দিতে চান সৌদির তরুণ তুর্কি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। নানা নাটকীয়তার পর সৌদি বাদশাহ সালমান ছেলেকে যুবরাজের মর্যাদা দেন। অবশ্য ক্ষমতায় বসেই ছেলেকে প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব তুলে দেন সৌদি বাদশাহ। অল্প বয়সেই এত ক্ষমতার মালিক হয়ে দুর্বল ইয়েমেনের উপর নিজের ক্ষমতার ছড়ি ঘোরানো শুরু করেন যুবরাজ সালমান। ইয়েমেনের বিদ্রোহীরা দেশটির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করলে এগিয়ে আসে সৌদি। সৌদির নেতৃত্বে আরব উপদ্বীপে বেশ কয়েকটি দেশ ইয়েমেনে যৌথ অভিযান শুরু করে, কিন্তু মার্কিন অস্ত্রশস্ত্র ও প্রযুক্তি নিয়েও মার খেতে হয় সৌদিকে। শেষ পর্যন্ত সৌদিকে ইয়েমেন থেকে অনেকটা লেজ গুটিয়ে পালিয়ে আসতে হয়। এরপরই যুবরাজ মোহাম্মদ বুঝতে পারেন মধ্যপ্রাচ্যের নেতা হওয়ার জন্য বিভিন্ন কৌশল নিতে হবে। শুরু হয় ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব তৈরির নতুন এক খেলা। এতে যুবরাজ মোহাম্মদ এক ঢিলে 2 পাখি মারতে চাইছিলেন। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ফিলিস্তিন ইস্যুর সমাধানও যুক্তরাষ্ট্রের সহায়তায় মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিধর দেশ হিসাবে আত্মপ্রকাশ করা। এই প্রচেষ্টায় অনেকটা এগিয়েও গিয়েছিলেন যুবরাজ মোহাম্মদ। ইসরায়েলের সঙ্গে সৌদির বন্ধুত্বের কাজটা প্রায় সম্পন্ন হয়ে গিয়েছিল, কিন্তু গাজা যুদ্ধ সেই রাস্তা বন্ধ করে দেয়। তবে সামরিক শক্তি বাড়ানোর রাস্তাটা এখনো খোলা আছে সৌদির সামনে। এবার সেই সুযোগই কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের কাছে আধুনিক সাবমেরিন বিধ্বংসী টর্পেডো কিনছে সৌদি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সৌদির কাছে 20টি MK-54 মোড ও লাইট হাইট টর্পেডো বিক্রির অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, এতে করে বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় সৌদি আরবের অ্যান্টি সাবমেরিন যুদ্ধ সক্ষমতা আরও বাড়বে। সৌদির সঙ্গেই যে যুক্তরাষ্ট্র আছে তা বারবার জোর দিয়ে বলছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। এর আগে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বৈঠক করে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা। এরপরই কপাল খুলে যায় সৌদির। সেনা প্রত্যাহারে ইসরায়েলকে চাপ দিন যুক্তরাষ্ট্রকে সিরিয়ার নতুন নেতা। বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ইসরায়েল সিরিয়ার সামরিক সম্পদের উপর শত শত হামলা চালিয়েছে। এছাড়া বাফার জোনে সেনা জড়ো করে আন্তর্জাতিক আইনও লঙ্ঘন করেছে তেল আবিব। তবে ইসরায়েলের দাবি, তাদের লক্ষ্য সিরিয়ার সামরিক অস্ত্রগুলো শত্রুদের হাতে পড়া থেকে রোধ করা। এমন অবহে ইসরায়েলকে সীমান্ত থেকে বাফার জোন এবং মাউন্ট হারমান থেকে সেনা প্রত্যাহার করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অভিযোগ করেছেন দেশটির নতুন প্রশাসনের প্রধান আহমেদ আল
সারা। ইসরায়েলের কান টিভির খবরে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে বলেছেন তারা এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক অনুরোধ পাননি। তারা বলেছে ইসরায়েলের নিরাপত্তা রক্ষার জন্য সীমান্তে এবং তার ওপারে সামরিক উপস্থিতি প্রয়োজন। অসমর্থিত সূত্র আরও জানিয়েছে, বিদ্রোহী নেতা মার্কিন যুক্তরাষ্ট্রকে সিরিয়া পুনর্গঠনে মানবিক সহায়তা দিতেও আহ্বান করেছেন। এদিকে গত বৃহস্পতিবার গভীর রাতে সিরিয়ার প্রতিরক্ষা ও বৈজ্ঞানিক কেন্দ্র লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বাশার আল আসাদের উৎখাতের পর সিরিয়া ভূখণ্ডে এটি ইসরায়েলের সর্বশেষ হামলা। বিদায় বেলায় ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা বাইডেনের। ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু পরিকল্পনায় নয়, প্রস্তুতিও নিতে শুরু করেছেন তিনি। ওয়াশিংটন টাইমস ও মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পরমাণু অস্ত্র ব্যবহার করা শুরু করলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হতে পারে, মূলত তা নিয়েই প্রেসিডেন্ট বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এদিকে মার্কিন হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাশেম সোলাইমানির হত্যার ৫ম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভায় যুক্তরাষ্ট্রকে পরাজিত করার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। উল্লেখ, ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ডের প্রধান কাশেম সোলাইমানি এবং ইরাকি মিলিশিয়া নেতা আবু মাহাদি আল মুহাদ্দিস। এই হামলাকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসাবে আখ্যা দিয়েছে ইরান। তেহরানে আয়োজিত এক সমাবেশে যুক্তরাষ্ট্রের নীতির তীব্র সমালোচনা করেছেন। তাদের শোষণমূলক আচরণের বিরোধিতা করেন পেজেশকিয়ান। এছাড়াও তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বিশ্বের দুর্বল দেশগুলোকে নীরবে শোষণ করে নিজেদের আধিপত্য বজায় রেখেছে। তিনি মার্কিনীদের পরাজিত করারও হুঁশিয়ারি দিয়েছেন। ১ বছরে রাশিয়ার ৪ লাখ সেনা নিহতের দাবি। এক করে ৩ বছরে পা দিতে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ। এর মধ্যে রণক্ষেত্রে বিশাল একটি অংশ দখল করেছে রাশিয়া। তবে তার জন্য বড় মাশুলও গুনতে হয়েছে পুতিনকে। কারণ এই দীর্ঘ যুদ্ধে ইউক্রেনের মতো রুশ সেনাদের ক্ষয়ক্ষতির পরিমাণও নিতান্তই কম নয়। আর এ নিয়ে এবার চাঞ্চল্যকর এক দাবি করেছে কিয়েভ। সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, ইউক্রেনের কমান্ডার ইন চিফ আলেকজান্ডার সিরোস্কি সোমবার বলেছে, শুধু ২০২৪ সালের যুদ্ধক্ষেত্রেই ৪,২৭,০০০ সেনা হারিয়েছে রাশিয়া। এর আগে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল, গত বছর যুদ্ধক্ষেত্রে রাশিয়ার ৪,৩০,০০০ সেনা আহত অথবা নিহত হয়েছে। সংখ্যার বিচারে এটি রাশিয়ার ৩৬টি মোটর চালিত ব্রিগেডের সমতুল্য। ইউক্রেন বলেছে, ২০২৪ সালে রুশ সেনা হতাহতের সংখ্যা ২০২২ ও ২৩-এর মোট ক্ষতির সংখ্যাকে ছাড়িয়ে গেছে। কিয়েভ বলেছে, গড়ে প্রতিদিন ১১৮০ জন রুশ সেনা হতাহত হয়েছে। পরিসংখ্যান বলছে, বছরের শেষের দিকে রাশিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কারণ এই সময় রুশ বাহিনী তাদের আক্রমণ বাড়িয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রুশ বাহিনীর সর্বোচ্চ মাসিক ক্ষয়ক্ষতি হয়েছে নভেম্বর ও ডিসেম্বরে, যথাক্রমে ৪৫,৭২০ এবং ৪৮,৬৭০। কারণ এই সময় রাশিয়া দোনেস্ককে তাদের আক্রমণ তীব্র করেছে। এর আগে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পূর্ব অঞ্চলে এখনও রুশ সেনাদের অগ্রগতি ঠেকিয়ে রেখেছে ইউক্রেনের সেনারা। তবে কুরোখভ শহরের কাছে রুশ অবস্থান দ্বারা আটকা পড়েছে অনেক সেনা। লাগাতার যুদ্ধে ক্লান্ত ও পরিশ্রান্ত হয়ে পড়েছে সৈন্যরা।